একটা বিষয় বলা হয়নি, অরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীর বলা হয়। চলছে ছোলা বাটুরে কোপ। আমি অলরেডি 4টা শেষ করছি, এজন্য খাওয়ার সময় প্রচুর ক্ষুধা লাগছিল, এই জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নবাবী শহর, নবাবী খানদানা, নবাবী জায়গা, এই নিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের ব্লগ, দিল্লি ব্লগ চ্যাপ্টার 1। এটিকে আমরা কয়েকটি পার্টে ভাগ করব, কারণ বেশ লম্বা হবে। আজকে আমরা ঘুরবো রেড ফোর্টে। তো চলেন শুরু করা যাক আমাদের জার্নি। এটা হচ্ছে ধরেন যে দুইটা সিটির মধ্যে চলে এরকম লোকাল ট্রেন। আর এখন আমরা যেটাতে ভ্রমণ করতেছি সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ এক্সপ্রেস। নবাবের শহর লখনৌ। গুড মর্নিং দিল্লি। ওয়েলকাম টু দিল্লি গাইস। এখন আমরা আছি দিল্লিতে। এখন এখান থেকে যাবো আমরা বিমানবন্দরে, ওখান থেকে জাস্ট নর্মালি ঘুরে দেখাবো। গাইস এখন যাচ্ছি আমরা মেট্রোর উদ্দেশ্যে। এখান থেকে হচ্ছে মেট্রো রেল যেটাকে যাবে সেটা হলো এয়ারপোর্ট পর্যন্ত। আমরা এখান থেকে এরপরে এখান থেকে মেট্রোতে যাবো। দ্যাটস ওয়াই এই লাইনকে ধরা। এটা হচ্ছে নিউ দিল্লি স্টেশন। গাইস এরকম প্রত্যেকটা স্টেশনে আসলে আপনি যেখানে আসবেন সেখানে দেখতে পাবেন এরকম যে প্রত্যেকটা জায়গায় এরকম লিফট দেওয়া আছে। যেমন দিল্লি থেকে শুরু করে আপনি যে কোনো স্টেশনে যান, যে কোনো ছোটো বড়ো যে কোনো মাঝারি স্টেশনে যান, সব জায়গায় লিফট দেওয়া আছে এরকম। গাইস এটা হলো মেট্রো স্টেশন, আর এই পাশে হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশন। প্রথমে আমরা টিকিট কেটে নিচ্ছি, সেটা অনলাইনে টিকিট কাটতে হবে। আমরা যাব এখন প্রথমে চাঁদনি চক, তারপরে যাব হচ্ছে এয়ারপোর্ট লাইনে। সেহেতু আমরা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। লাইন শেষে টিকিট কেটে নিচ্ছি। চলেন যাওয়া শুরু করা যাক। ওখানে চেকিং শেষ। দেখেন আপনাকে একটা সুন্দর জিনিস দেখাই। এখানে আপনাকে বলে দিচ্ছে যে কোন লাইনের কোনটা। ওইটা হচ্ছে অরেঞ্জ লাইন, এটা হচ্ছে ইয়েলো লাইন। গাইস এখানে নিরাপত্তাজনিত জিনিসগুলো খুবই সাবধানতা অবলম্বন করা হয়েছে। দেখেন এখানে গেট দেওয়া হয়েছে এবং এখানে একটা গ্রিন লাইন দিয়ে দেওয়া হয়েছে। এই লাইনের ওই পাশে দেওয়ার কোনো সুযোগ নেই। কিছু সময়ের মধ্যে এই যে মেট্রো ওই পাশে তো আসছে, আর আমরা আছি এই পাশে এখন। গাইস আমাদের ট্রেন চলে আসছে, যেটাতে আমরা এখন চাঁদনি চক পর্যন্ত যাব। মেট্রোতে উঠেই আমাদের প্রথম কাজ হলো স্টেশন দেখা, কারণ আমাদের যেতে হবে চাঁদনি চক। এখান থেকে 2 স্টেশন, প্রথমে বাজে চৌরি বাজার, তারপরে হচ্ছে চাঁদনি চক। দেখছেন সারা রাত ঘুমাইনি অবস্থা। গাইস আমরা এখন আছি টাউন হলে, আর এটি তৈরি হয়েছে 1866 সালে এবং পুরো ভারতবর্ষে এখান থেকে পার্সেল যায়। যত জায়গারই পার্সেল হোক এখানে অ্যাকচুয়ালি পাওয়া যাবে। গাইস আমরা এখন যাচ্ছি, এটি হচ্ছে দিল্লির ভিতরে অন্যতম বৃহৎ শ্রমিক মার্কেট। এখানে সকালবেলা থেকে শুরু হয় শ্রমিকদের কেনাকাটা শুরু, মানে শ্রমিকদের কেনা হয় এখানে। অর্থাৎ ব্যবসা যাদের শ্রমিক প্রয়োজন তারা আসেন এবং এখান থেকে দাম দর করে শ্রমিক নিয়ে যান। গাইস দিল্লিতে এসেছে আর ছোলে ভাটুরে খাবো না তা কি হয়? দেখি প্রাইস কিরকম আপনাদেরকে জানাচ্ছি। ভাইয়া कैसे दिया है? 2 सब्जी अचार है। ওকে। তো গাইস এটা হচ্ছে যে 3টা এরকম আমাদের এখানে যেরকম পুরি বলে, 3টা পুরি থাকবে, সবজি থাকবে, আর হচ্ছে আচার থাকবে এরকম। গাইস ফাইনালি ওই ডেস্টিনেশন চলে এসেছে যেখানে আমি রেড কিলা যাচ্ছি, লাল কিলা। ওই দেখেন। Continue on Netaji Subhash Marg for 1 kilometer. ভাই কতটা স্ট্রিক্টলি রুল ফলো করে দিল্লির জনগণ, ভাবতে হবে।
এ অন্তর, বাইজিৎ, হাসান, নাজমুল, মাহিন, শান্ত, এ দেখ আমি কোন আইছি। তোরা কিনা আসতে পারবি? এ দেখ কোন আইছি। রেড ফোর্ট বেটা কয়, এটা করে কয় রেড ফোর্ট, বুঝছস? এটারে বলে রেড ফোর্ট। ফাইনালি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একদম রেড ফোর্টের ভিতরে। এখানকার উঁচু উঁচু স্ট্রাকচারগুলো তোমাকে নবাবী সাম্রাজ্যবাদীর সাথে সাথে স্থাপত্যকলার এক অনন্য নিদর্শনের দিকে ইঙ্গিত করবে। যদিও এই স্থাপত্যটি খুবই পুরনো। রেড ফোর্টের ভিতরে কিছুটা দেখতে এরকম। ভাই ইয়া বস্ত বড় ভাই, কত লম্বা লাগে। এখানে দোকানপাট আছে কিছুটা, এই পাশেও চুরি দোকান। ইয়া বড় বড় হল ভাই, মনে হয় রাজদরবারের মতো ফিল হচ্ছে। আমি নিজেকে রাজা রাজা ফিল করছি এখানে এসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমার বাবা এবং মাকে, যারা কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছেন। তারপরে আজকে যেহেতু ঘুরতে এসেছি, সেহেতু এই জায়গাটি সম্পর্কে একটু না বললেই নাই। 1648 সালে মুঘল সম্রাট শাহজাহান এই অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেন। বলাই বাহুল্য, মুসলিম যারা সম্রাট ছিলেন তারা যেই প্রান্তেই শাসন করুক না কেন, সেই প্রান্তের উন্নয়নে সবসময় নজর দিয়েছেন। বিশেষ করে লালকিল্লা তার অন্যতম নিদর্শন। শাহজাহানের আর একটি নিদর্শন আপনারা জানেন, সেটা হলো তাজমহল। 1648 সালে এসে এই ধরনের স্থাপনা নির্মাণ করেছেন। দ্যাট মিনস আপনাকে ভাবতে হবে যে ঠিক ওই টাইমে মুসলিম সম্রাটরা যে সাম্রাজ্যবাদী চিন্তার বাইরেও তারা শিল্প, সাহিত্য সব দিকে কতটা অগ্রসর ছিল। ক্রুসেডের পর থেকেই, অর্থাৎ 1095 সালের পর থেকেই মুসলিমরা ব্যাপক আকারে শিল্প, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার দিকে ব্যাপক নজর প্রদান করে। স্থাপত্য শৈলীর মধ্যে অনন্য নিদর্শন এই রেড ফোর্ট। চলেন আজকে একটু টুকটাক আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। অর্থাৎ ভারত সরকার তার নিজস্ব অর্থায়নে তার যে আর্কিওলজিক্যাল সার্ভে একটি সংগঠন রয়েছে, বা একটি যেটাই হোক যে সংস্থাটি রয়েছে, তার মাধ্যমে প্রতিনিয়ত এর উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে খুব কাছ থেকে গিয়ে দেখাই যে পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থার মধ্যে কতটুকু ডিফারেন্স রয়েছে। পূর্বে যেমন বিল্ডিংগুলোর দেওয়াল যেরকমভাবে নির্মাণ করা হতো, এখন তার ঠিক উল্টোটা। সামনে আমার দেখতে পাচ্ছেন যে এটি যখন সম্রাট শাহজাহান তৈরি করে, ঠিক তখনকার আমলের ইটগুলা এরকম ছিল দেখতে। রেড ফোর্ট এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে অন্যতম। বলাই বাহুল্য, ভারত সরকার এখান থেকে ব্যাপক পরিমাণ রেভিনিউ আয় করে। দেখুন, আপনাদেরকে এখানে টিকিটের মূল্য একটু বলে দিই। প্রথম কথা হলো যে এখানকার টিকিটের মূল্য নির্ধারণ হয়ে থাকে দুইটা ভিত্তিতে। অর্থাৎ কেউ যদি ফরেনার হয়, ফরেনারদের জন্য একটু বেশি ডিমান্ড, বাট কেউ যদি বিমস্টেক বা সার্কভুক্ত কান্ট্রিগুলোর মধ্যে হয়, তাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এটা শুধু রেড ফোর্টের আপনি ভিতরে ঘুরে দেখতে পারবেন। কিন্তু যদি অ্যাটাচ মিউজিয়াম করেন, সেক্ষেত্রে আপনার মানে খরচ পড়বে সেটা 80 টাকা। বাট এখানে আরও একটি কথা রয়েছে, আপনি যদি তাদের অ্যাপের মাধ্যমে টিকিট কাটেন, যেমন আমি কেটেছি অ্যাপের মাধ্যমে টিকিট কাটলে আপনার টিকিট প্রতি মূল্য পড়বে 35 টাকা। যেটা 50 টাকা মূল্য ছিল সেটা 15 টাকা ছাড়াই 35 টাকা পড়বে। আমারটা কেটেছি, আমার টিকিট আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। ইভেন আপনি যদি 80 টাকার টিকিট নেন, যেটাতে মিউজিয়াম সহ দেখবেন, সেইটাতে আপনার টিকিটের মূল্য পড়বে 56 টাকা। এটাকে স্ক্যান করে আপনারা এটা সম্পর্কে জানতে পারবেন। লাইক গাইস, সিঙ্গেল একটা রডের ইউজ নাই। ভাবেন, সবগুলো সরাসরি পাথর কেটে বানাইছে। আমরা এখন যাচ্ছি রাংমুগল, আর এইটা একটা মসজিদের মতো, আর এটা হচ্ছে লন এরিয়া আর কি। এই পাশেটা হচ্ছে লন এরিয়া, আর এটা হচ্ছে মসজিদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে লন এরিয়া। আর এখানে হিউজ পরিমাণ কবুতর। আর ভাই লিটারালি ভাই, মুঘল স্থাপত্য শৈলী মানে কোনো কথা হবে না ভাই। আমি লিটারালি অবাক।
সত্যি অবাক। এর আগে যেমন ইমামবাড়া গেছিলাম ইয়াতে লখনৌতে, ভাই লখনৌতেও ঠিক সেম ভাই, এদের স্থাপত্য শৈলীতে এরা এত বেশি পারদর্শী ছিল কি আর বলবেন। মানে 60 টাকার তৈরি, আর এগুলো সব একদম স্টিল পাথরের তৈরি। গাইস, বিশেষ গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো এই জায়গাটা, এই বরাবর পুকুর নিচে, অর্থাৎ এখান থেকে গোসল করতে যাইতো, অর্থাৎ দুর্গের মতো। এন্ড অফ দ্য ডে এটা সম্পর্কে বলতে গেলে এটাকে ওখানে বলা হয়েছে দেওয়ানে খাস, কোথাও মানে বোঝা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এখানে। তারপরে দেওয়ানে খাসই বলা হয়েছে এটাকে, কারণ এটা পুরোটাই সাদা মার্বেলের তৈরি, একদম এক্সট্রিম লেভেলে কারিকুলাম করা। দেখছেন সাদা মার্বেল পুরো, এগুলা মার্বেল হ্যাং করতে হলে 1000 কোটি টাকা উকুল পাবে না, এত সুন্দর কারুকাজ, পুরো সাদা মার্বেল দিয়ে, একদম সাদা মার্বেলের তৈরি। এগুলো কিন্তু কোনো রং না, এগুলো কোনো রং নয়, এগুলো সরাসরি সাদা মার্বেলের তৈরি। এই দেখেন এখানে আসছে লেখা, এটাকে মতি মসজিদ বলে। মতি মসজিদ অর দ্য বয় অরেঞ্জেব ফর হিজ পার্সোনাল ইউজ, অর্থাৎ অরেঞ্জেব এটি তার পার্সোনাল ইউজের জন্য এই মসজিদটা বানাইছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একজন মানুষ কতটা ধর্মভীরু হইলে শুধু তার পার্সোনাল ইউজের জন্য মসজিদ বানায় ফেলে, তাও এত ব্যয়বহুল। এখানকার প্রতিটা ইটের কণা আপনাকে ডেকে ডেকে বলবে যে মুসলিম আধিপত্যবাদের নয়, এখানে তার প্রমাণ পাওয়া গেছে মুসলিম স্থাপত্য শৈলীর কতটুকু নিদর্শন এখানে প্রমাণিত হয়েছে। খুব সহসাই যখন আমরা কোনো একটা মিডিয়া বা কোনো একটা ওপেন সোর্স তুলতে যাই, সে যে ভালো কাজও করেছে কয়জনের মুখে সেটা শোনা যায়। আজকে ইন্ডিয়ার বিগেস্ট একটা ট্যুরিস্ট প্লেস, এটা হাজারো নয় কোটি কোটি টাকা ইনকাম হয় এখানে। এখানে আসলে দেখবেন যে বেশিরভাগ বিদেশি ট্যুরিস্ট, তাদের জন্য 850 টাকার উপরে ফি, অর্থাৎ কেউ যদি সব কিছু দেখতে চায় তার জন্য 850 টাকা ফি। একবার ভাবেন যে তারা শুধু স্থাপত্য শৈলীতেই নয়, তারা সেচ ব্যবস্থাপনা বা পানি ব্যবস্থাপনায় কতটুকু উন্নত ছিল। ওয়াটার ওয়াজ লিফটেড ফ্রম দ্য রিভার আপ টু দ্য সাবুজ, মানে হচ্ছে নদী থেকে পানিটাকে উত্তোলন করে তারা বিভিন্ন বিভিন্ন ক্যানেলের মাধ্যমে ভিন্ন ভিন্ন জায়গায় পৌঁছাইতো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ওই টাইমে এইটুকু বুদ্ধি তাদের কে দিছে? এখন তো এত আধুনিক ব্যবস্থা আসার পরে আমরা এইটুকু এখন মানে নদীর থেকে ওয়াটার তুলে কৃষিক্ষেত্রে প্রচলন করা, কিন্তু ওই টাইমে এই ব্যবস্থার প্রচলন ছিল। তার মানে বোঝেন, এটা ছিল মূলত নবাবখানা, সব নবাবী কাজ কারবার ভাই, আসলে নবাবের মতোই। এখানে এরকম ছোট ছোট জিনিসের অনেক দোকান বসে, দুই পাশে এরকম শাড়ি, চুড়ি, গহনার দোকান, ব্যাগ, লেডিস পার্স, ওয়াচেস, লাইক চুড়ি, बैंगन, सारे के सारे चीज। গাইস, আমরা এখন যে জায়গাটাতে বসে আছি, এইটা আমার পিছনে হচ্ছে মমতাজ মহল। এটা হচ্ছে সম্রাট শাহজাহানের স্ত্রী, যাকে ভালোবেসে তাজমহল তৈরি করেছিল। আজকে আমরা আপনাদের পুরো জায়গাটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম, বাট এখন আমি প্রচুর পরিমাণে ক্লান্ত, সারা রাত কোনো পরিমাণে ঘুম হয়নি। যতটুকু পেরেছি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। তো ভিডিওর লাস্টে একটা কথাই বলবো, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। টিল দেন, স্টে অলর্ট, স্টে সেফ, টাটা, বাই বাই।